ইন্টারভিউতে আপনার দেওয়া ডেমো থেকে কী ধরনের প্রশ্ন করা হতে পারে, ডেমোর টপিক এবং সম্ভাব্য প্রশ্ন নিয়ে আমরা আজকে আলোচনা করব। এই আলোচনায় আমরা নবম শ্রেণী এবং দশম শ্রেণী উভয় শ্রেণীরই কয়েকটি পাঠ্য নিয়ে আলোচনা করব। যে এই পাঠ্যগুলি থেকে যদি আপনি ডেমো দেন তাহলে কোন কোন প্রশ্নের সম্মুখীন আপনি হতে পারেন। প্রথমেই বলে দিই যে এখানে যে প্রশ্নগুলি দেখানো হচ্ছে সেগুলি সবই হলো সম্ভাব্য প্রশ্ন। এই রকম প্রশ্ন বা এই ধরনের প্রশ্ন হয়তো করা হতে পারে। চলুন দেখে নিই। প্রথমে আমাদের বিষয় হচ্ছে হারিয়ে যাওয়া কালি কলম। এখান থেকে দেখুন কী ধরনের প্রশ্ন হতে পারে, বা এই টপিক থেকে যদি আপনি ডেমো দেন তাহলে পাঠ্যের অন্তর্গত যে বিভিন্ন প্রবাদ, লোকমুখে প্রচলিত যে নানা ছড়াগুলি রয়েছে সেগুলি কিন্তু আপনাকে জেনে রাখতে হবে। যেমন দেখুন, কালি কলম মন লেখে তিনজন, কিংবা তিল ত্রিফলা শিমুল ছালা, এখানে এই ত্রিফলা সম্পর্কে আপনাকে জানতে হবে। কিংবা যে প্রবাদ রয়েছে ক অক্ষর গোমাংস, এগুলি সম্পর্কে আপনাকে জেনে রাখতে হবে। এছাড়া এই রচনায় বিশিষ্ট ব্যক্তিদের অনেক নাম আছে। শরৎচন্দ্র, শৈলজানন্দ, শুভ ঠাকুর, অন্নদাশঙ্কর রায়, লর্ড কার্জন, সত্যজিৎ রায়, ওয়াটারম্যান, এদের সম্পর্কেও কিন্তু সাধারণ পরিচয়, তাদের বিখ্যাত রচনার নাম, তাদের যদি কোনো উপনাম বা ছদ্মনাম থাকে সেগুলি সম্পর্কেও আপনাকে ধারণা নিয়ে রাখতে হবে। যদিও এগুলি আপনারা লিখিত পরীক্ষার সময় অলরেডি করে রেখেছেন, তবুও একবার দেখে রাখবেন। এছাড়া এই পাঠ্যে আমরা প্রাচীন সভ্যতা সম্পর্কে কিন্তু জানতে পারি। যেমন সুমেরীয় সভ্যতা, ফিনিশীয় সভ্যতা, চৈনিক সভ্যতা, এগুলি সম্পর্কে আপনারা বেসিক ধারণা নিয়ে রাখবেন। যেমন এই সভ্যতাগুলি বর্তমানে কোথায় গড়ে উঠেছিল, কোন সময়ে গড়ে উঠেছিল, তাদের লিখন পদ্ধতি কেমন ছিল। কারণ আমাদের যে পাঠ্যটি এটা লেখা সংক্রান্ত, হ্যাঁ, তো সেই হিসেবে ওই সমস্ত সভ্যতায় লিখন পদ্ধতি সম্পর্কেও একটু ধারণা নিয়ে রাখা আমার মনে হয় ভালো হবে। এরপরে আমরা চলে যাই আমাদের পরবর্তী রচনা, যেটি হচ্ছে কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি। অনেকেই এই পাঠ্যটিকে ডেমো হিসেবে নির্বাচন করেছেন। তো এই কবিতাটি যদি আপনি ডেমো দিয়ে থাকেন তাহলে ইন্টারভিউয়াররা আপনাকে কলিঙ্গ দেশ সম্পর্কে জানতে চাইতে পারে। প্রশ্নটা এরকমভাবে হতে পারে যে আপনি ছাত্রছাত্রীদেরকে কলিঙ্গ দেশ সম্পর্কে কি বলবেন। হ্যাঁ, বেসিক ধারণা আপনাকে এখানে জানতে চাওয়া হতে পারে। কবিতায় যে অম্বিকামঙ্গল শব্দটি রয়েছে সেই সূত্রে চণ্ডীমঙ্গল কাব্য থেকে প্রশ্ন হতে পারে। অর্থাৎ আপনি যদি এই কবিতাটিকে ডেমো হিসেবে নির্বাচন করেন তাহলে অবশ্যই চণ্ডীমঙ্গল কাব্য সম্পর্কে আপনাকে ধারণা পুঙ্খানুপুঙ্খ, যথাসম্ভব পুঙ্খানুপুঙ্খ নিয়ে রাখতে হবে। যে চণ্ডীমঙ্গল কাব্যের ধারা এবং তার কবি সম্পর্কে, প্রসঙ্গত অবশ্যই মুকুন্দ চক্রবর্তী, এবং কবিতাটিও আমাদের মুকুন্দ চক্রবর্তীর লেখা। এবার এই কবি সূত্রে দেখুন মুকুন্দ নাকি মুকুন্দ রাম, এই নিয়ে কিন্তু আপনার ভিউ জানতে চাওয়া হতে পারে। তো সেটা নিয়ে আমাদের একটা ভিডিও দেওয়া হয়েছে, এবং প্রামাণিক তথ্য যোগে আমরা ঠিক কী বলবো, মুকুন্দ নাকি মুকুন্দ রাম, এটা নিয়ে একটা ভিডিও দেওয়া হয়েছে, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। তো এখানে তাহলে চণ্ডীমঙ্গল সম্পর্কে আপনাকে জানতেই হচ্ছে। কবিকঙ্কন উপাধি সম্পর্কে, কেন কবিকঙ্কন উপাধি, এই নামটি কেন হলো, কবিকঙ্কন কেন, এটা আপনাকে জানতে হবে। জৈমিনী সম্পর্কে ধারণা আপনার কাছে জানতে চাওয়া হতে পারে, যেহেতু আপনিও এই ধারণা ডেলিভার করবেন আপনার স্টুডেন্টদের, তো সেখান থেকে আপনার ধারণা কতখানি ক্লিয়ার রয়েছে সেটা জানতে চাওয়া হতে পারে। অষ্টগজরাজ সম্পর্কেও আপনাকে হয়তো জানতে চাওয়া হতে পারে। তো এরপরে আমরা অন্য যে পাঠ্যটি দেখব সেটা হচ্ছে অভিষেক। এখান থেকে মূলত আমরা প্রথমেই মেঘনাদ বধ কাব্যের গুরুত্ব বা
মেঘনাদবধ কাব্য যদি মানে রচনা না হতো, তাহলে বাংলা কাব্যের ধারা কোন দিকে এগোতো? এই ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে। মেঘনাদবধ কাব্য দ্বারা প্রভাবিত অন্যান্য রচনার নাম, যেমন ধরুন ছুচুন্দরী বধ কাব্য, বীরকুমার বধ কাব্য, এই যে ধরনের কাব্য মানে রচিত হয়েছিল, সেগুলির সম্পর্কেও একটু ধারণা নিয়ে রাখা আমার মনে হয় ভালো হবে। অমিত্রাক্ষর ছন্দ সম্পর্কে, হ্যাঁ, এটা অবশ্যই মানে খুব স্পেসিফিকভাবে বলতে গেলে একাদশ দ্বাদশের ক্ষেত্রে এটা অনেকটা অ্যাপ্লিকেবল, কিন্তু যেহেতু আপনারা নবম দশমের ইন্টারভিউ দেবেন, তো যেহেতু কাব্যের সঙ্গে এবং এই ছন্দ, হ্যাঁ, বাংলা ছন্দের ইতিহাসে যে কী পরিমাণ ভূমিকা রেখেছে সে তো বলার কথা নয়। তো এই ছন্দ সম্পর্কে কিন্তু আপনি জেনে যাবেন। কবিতাটি কোন স্বর্গ থেকে নেওয়া, এটা তো ধরুন আপনি যখন ডেমো দিচ্ছেন তখন তো আপনি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছেনই। এবার সেই সূত্রে প্রশ্ন চলে আসতে পারে যে কতগুলো স্বর্গ রয়েছে, বাকি স্বর্গগুলোর নাম কি বলতে পারবেন, হ্যাঁ, বা অভিষেকের পরবর্তী স্বর্গের নাম কি, এরকম প্রশ্ন। কবিতা অনুসারে রাবণ নাকি ইন্দ্রজিৎ, কোন চরিত্রটিকে আপনি প্রাধান্য দেবেন? কবিতার শব্দার্থ, অভিষেক কবিতায় অনেক তৎসম শব্দ রয়েছে, ছাত্রছাত্রীদের কাছে সেগুলি কঠিন। তো আপনি কিভাবে এই সমস্ত শব্দের অর্থ তাদের আপনি বোঝাবেন, কিভাবে আপনি সেই সমস্ত অর্থগুলিকে সহজ করে দেবেন, এই সংক্রান্ত, বা নিজেও অনেক শব্দের অর্থ জেনে যাবেন। এরপরে আমরা দেখে নেব যে আমাদের আকাশে 7টি তারা কবিতাটি সম্পর্কে। তো এই কবিতা থেকে ধরুন সপ্তর্ষি মণ্ডল সম্পর্কে ছাত্রছাত্রীদের আপনি কি বলবেন? হ্যাঁ, সপ্তর্ষি মণ্ডলের ধারণা, বেসিক কনসেপ্ট, যে আকাশের কোন দিকে ওঠে, সপ্তর্ষি মণ্ডলে কটি তারা থাকে, তাদের নাম কি কি, ইত্যাদি। নেক্সট, সনেট সম্পর্কে আপনার ধারণা কি? যদিও সাহিত্যের রূপরীতি অংশটি আপনাদের নবম দশমের জন্য নয়, কিন্তু এখানে প্রশ্ন দেখুন, কোনো তো বাঁধা ধরা কোনো ক্ষেত্র নেই, তো সেই হিসেবে হয়তো আপনাকে জানতে চাইতেই পারে যে সনেট কাকে বলে, বা সনেট সম্পর্কে আপনার কী ধারণা আছে। আপনি যখন কবিতাটি পড়াবেন তখন তো সনেটের কথা নিশ্চয়ই বলবেন, তাহলে আপনার মধ্যে কী ধারণা আছে সেটা যাচাই করার জন্য কিন্তু সনেট সম্পর্কে আপনার কাছে জানতে চাইতে পারে। তো এই বিষয়ে আমাদের খুব বিস্তারিত আলোচনা আছে আমাদের টার্গেট বাংলায়। আপনারা দেখতেই পাচ্ছেন যে 33,000-এর উপর মানে ভিজিট করেছে, অলরেডি পড়ে নিয়েছেন। তো যারা সনেট সম্পর্কে বিস্তারিত মানে তার বিভিন্ন শ্রেণী সম্পর্কে জানতে চান, আপনারা টার্গেট বাংলায় গিয়ে এটি দেখে নিতে পারেন। আশা করি উপকার হবে আপনাদের। নেক্সট, মনিয়া পাখি সম্পর্কে ছাত্রছাত্রীদের আপনি কি বলবেন? ছাত্রছাত্রীরা সাধারণত মনিয়া পাখি তো তারা দেখেইনি বলতে গেলে, তো এই সম্পর্কে আপনি কি ধারণা দেবেন তাদেরকে? এটা একটা প্রশ্ন হতে পারে। কবি সন্ধ্যার রং নীল কেন বলেছেন, এ সম্পর্কে আপনার ধারণা জানতে চাওয়া হতেই পারে। সর্বশেষ বলবো যে সুরিয়ালিজম সম্পর্কে ধারণা একটু নিয়ে রাখবেন, যদিও এটাও ওই আগের মতো সনেটের মতোই বিষয়, যে নবম দশমের জন্য না হলেও কবি জীবনানন্দ সম্পর্কে এবং সেই সূত্রে সুরিয়ালিজম ব্যাপারটা চলে এলেও আসতে পারে। তো একটু ধারণা বা কনসেপ্ট নিজের নিয়ে রাখাটা আমার মনে হয় সেফ পজিশনে যাওয়া। তো এই বিষয়গুলো একটু আপনারা প্রস্তুতি নিন। আশা করি অনেকেই এইভাবেই প্রস্তুতি নিচ্ছেন, বা সমস্ত দিক হয়তো নিজেরাও ভাবনা চিন্তা করে প্রিপারেশন নিচ্ছেন। তবু একবার আমার মনে হলো যে এই 4টি পাঠ্য থেকে সম্ভাব্য এই প্রশ্নগুলো যদি আমরা করে যেতে পারি,
তাহলে আমাদের প্রিপারেশনটা অনেকটা বেটার হয়। যাই হোক, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই কিছু জানার থাকলে কমেন্ট করবেন।